আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নওরিত হাসনিন ফ্রম নওরিত হাসনিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কক্সবাজারে একটা লং ট্রিপ দিয়ে এসে ফাইনালি আজকে একটি ভ্যাকেশন ব্লগ শেয়ার করতে যাচ্ছি। হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে। এইবার কুরবানির ঈদে ছুটিতে চলে গিয়েছিলাম কক্সবাজার। দীর্ঘ 1.5 বছর পর গতানুগতিক বোরিং রুটিন লাইফ থেকে বের হয়ে খুব রিল্যাক্স হয়ে পুরো 3 সপ্তাহের একটা লম্বা ছুটি কাটিয়ে এসেছি আমরা, যেখানে কোথাও যাওয়ার কোনো তাড়া ছিল না, ঘড়ি ধরে চলতে হয়নি, আমাদের কোনো চাপ নেইনি। একদম মনের মতো করে বাচ্চাদের নিয়ে ঘুরে বেরিয়েছি। যেখানেই ঘুরতে গিয়েছি টুকটাক অল্প স্বল্প রেকর্ড করে রেখেছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি, কারণ আমি চাই আমার হোম টাউন সম্পর্কে সবচেয়ে বেস্ট যে ব্যাপারগুলো আছে সেগুলোই যেন সবাই জানুক। সেদিন আকাশে অনেক মেঘ থাকাতে আমাদের ফ্লাইট এক্সপিরিয়েন্সটা একদমই ভালো ছিল না। অনেক বেশি জার্কিং করেছিল ফ্লাইটটা, তাই একটু ভয় পেয়েছিলাম। তবে মনের মধ্যে অন্যরকমের একটা প্রশান্তি কাজ করছিল, কারণ আমি ফাইনালি আমার প্রাণের শহর কক্সবাজার পৌঁছে গিয়েছিলাম সেজন্য। জুন মাসের 6 তারিখ, সেদিন ছিল আম্মুর জন্মদিন। আম্মুকে সারপ্রাইজ দিব বলে ভাই বোন সবাই মিলে আলাদা আলাদাভাবে কেউ কারোর সাথে শেয়ার না করে কেক অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো সন্ধ্যায় বাসায় এসে তো আম্মু আয়োজন করে রেখেছে যে সন্ধ্যায় একসাথে সবাই মিলে নাস্তা করবে, কিন্তু যখনই কেকের ডেলিভারি আসলো দেখলাম একে একে একটা একটা করে কেক আসতেই আছে, কারণ আমরা ভাই বোনরা কেউ কারোর সাথে শেয়ারই করিনি যে আম্মুর বার্থডে সেলিব্রেট করব। আম্মুকে সারপ্রাইজ দিতে গিয়ে আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, কারণ আলাদা আলাদাভাবে একটা একটা করে বাসায় কেক ডেলিভারি আসছিল ওই সময়। আমার আহলান বাবার বার্থডে ছিল গত মাসে, কিন্তু ওদের ফাইনাল এক্সাম চলছিল দেখে আমি বাসায় কোনো বার্থডে সেলিব্রেশন করিনি, কোনো প্রোগ্রামই করিনি। বাচ্চার জন্য আলাদাভাবে প্ল্যান করে রেখেছিলাম আম্মুর বার্থডের সাথে আহলানের বার্থডেটাও একসাথে সেলিব্রেট করব। সেজন্যই এখানে একটা কেকে হ্যাপি বার্থডে টু আহলান অ্যান্ড নানুমা লেখা আছে। সো যাই হোক, বাসার সব বাচ্চা পার্টিদের নিয়ে কেকগুলো সব একে একে কাট করলো। আর এই বার্থডে কেক কাটার বাচ্চারা তো মহা খুশি, কারণ একসাথে এক টেবিলে এতগুলো কেক। কেউ বলছে তো চকলেট কেক কাটবে, কেউ বলছে তো পিঙ্ক কালার কাটবে, কেউ বলছে হোয়াইট বাবলসটা কাটবে। সো বাচ্চাদের আসলে খুশির শেষ নেই। সো এভাবেই আমাদের সন্ধ্যাটা কাটলো, খুব আনন্দে কেটেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এরপর রাতের বেলা আমরা একটু লং ড্রাইভে চলে গিয়েছিলাম ভাইয়া সহ কয়েকজন কাজিন মিলে, কারণ বাসায় এসেছি, বসে থাকার মোটেও ইচ্ছা নেই। প্রতিটা মুহূর্ত আমি বাচ্চাদের নিয়ে আনন্দে উপভোগ করেছিলাম, যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ এগুলো আসলে একটা ফ্যাক্ট যে নিজের জীবনকে কিভাবে আপনি নিজের মতো করে এনজয় করবেন সব কিছু ডিপেন্ড করে আপনার নিজের উপর। যদি বলেন যে কি না আমি শুয়ে বসে কাটাতে চাই, সেটাও আপনার উপর ডিপেন্ড করে। যদি বলেন যে কি বেরিয়ে চতুর্দিকে দেখে শুনে বাচ্চাদেরকে নিয়ে সব কিছু উপভোগ করতে চাই, সেটাও সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। সো চয়েস ইজ অ্যাবসলিউটলি ইয়োর্স। কেউ আপনাকে এখানে ফোর্স করবে না, কেউ আপনাকে বোঝাতেও আসবে না। সো লাইফটা আসলে আপনার নিজেরই, কীভাবে কি করবেন সব কিছু ডিপেন্ড করবে আপনার নিজের উপর। সাগর পাড়ের মেয়ে আমি সমুদ্র বিলাস করবো না সেটা তো আর হয় না। সকাল থেকে ভারী বৃষ্টি থাকার পরও আম্মু সহ বাচ্চাদেরকে নিয়ে কিছুটা সময় বিচে গিয়ে ঘুরে আসলাম। বিচের শান্ত বাতাস, ঢেউয়ের গর্জন, এই সব কিছু আমার কাছে থেরাপিটিক মনে হয়। প্রপারলি সমুদ্র বিলাস তো সেদিন আর করা হয়নি, তবে অ্যানিমালস পাগল বাচ্চা আমার একটু সুযোগ পেয়েই সাথে সাথে একটু হর্স রাইড করে নিয়েছে। আসলে ওর মধ্যে যে কোনো অ্যানিমালস নিয়ে অন্য ধরনের অবসেশন কাজ করে সব সময়, তাই ঈদ উপলক্ষে তার কালামনের কাছ থেকে খুব নিপুণভাবে মেহেদি লাগিয়ে নিয়েছে, তাও আবার একটা গরুর ছবি। তাছাড়া কুরবানির ঈদে কেন গরু বা ছাগল জবাই করতে হবে সেটা নিয়েও তার অনেক অবজেকশন রয়েছে। আশেপাশে থাকা পশু পাখির প্রতি আমার বাচ্চার যে একটা সফট অ্যাটাচমেন্ট আমরা দেখতে পাই, সেটা আসলে আমরা ওকে বুঝতে দিই না, তবে বিষয়টা আমাদের অনেক ভালো লাগে। সো যাই হোক, কথা অনেক বলে ফেলেছি। এখন আমি চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে পরদিন সকালবেলা। শ্বশুরবাড়ির সবাই মিলে একসাথে কোরবানির ঈদটা সেলিব্রেট করার জন্য বাচ্চাদেরকে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি মহেশখালীতে। তো যাই হোক, এই তো চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে।
আর এখানে এসে আমি ওভাবে আসলে লং কোনো ভিডিও করিনি, কারণ ওইরকম ইচ্ছা ছিল না যে বাসার ভিতরে থেকে থেকে আমি ভিডিও করব। আমার ইচ্ছা ছিল যেখানেই ঘুরতে যাব সেখানেই ভিডিওগুলো করব, এতে করে আপনাদের সাথে আমার নতুন কিছু শেয়ার করার অভিজ্ঞতাটাও হবে, আপনারাও এতে এনজয় করবেন আমার ভিডিওগুলো দেখে। আর এইদিকে কুরবানির ঈদের জন্য চালের রুটি বানানো হচ্ছে, যেহেতু আমাদের কুরবানির মাংসটা চালের রুটি দিয়ে খাওয়া হয়। আর সেই সাথে সন্ধ্যার পর আমরা কিছু পরোটাও সেঁকে নিয়েছিলাম, হাফ ডান করে রেখেছি, এতে করে ঈদের দিন সকালবেলা যেন আমাদের ঝামেলায় পড়তে না হয়। ঈদের দিনে সকালে ঈদের নামাজ শেষে সবাই এখন গরু কুরবানি দিতে ব্যস্ত হয়ে পড়েছে। আর ঈদ উপলক্ষে আজকে সকালের নাস্তায় আমি বানিয়েছিলাম একটু সুজির হালুয়া আর বেশ কয়েকটা পরোটা সেঁকে নিয়েছিলাম। আর এদিকে আমার মেজোজা করেছিল দুধ চিতই, অসম্ভব টেস্টি হয়েছিল এই দুধ চিতইটা। কেন যেন কোরবানির ঈদে সকালবেলা ভারী কোনো খাবারই খেতে ইচ্ছা করে না, তাই আমরা অলওয়েজ এরকম সিম্পল মেনু টেবিলে রাখতে পছন্দ করি। ইতিমধ্যে বাসায় আবার গরুর মাংস চলে এসেছে। কষায় যে বিশাল সাইজের মাংস দিয়ে গেল, সেগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে ভালো মতো হাত দিয়ে মশলা মাখিয়ে নিচ্ছি, এতে করে নাকি মাংসের স্বাদ আরও বেশি বাড়ে। তো এখানে বড় পাতিলে অ্যারাউন্ড 15 থেকে 16-17 কেজি মতো মাংস হতে পারে। সো দুইটা বড় বড় পাতিলে করে মাংস রান্নার জন্য লাকড়ির চুলায় বসিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ সেদিনের মতো কুরবানির সকল প্রসেসিং ঠিকঠাক মতো কমপ্লিট করেছিলাম আমরা সবাই। টেবিলে গরম গরম রান্না করা কুরবানির মাংস, চালের রুটি, পরোটা সব কিছুই সার্ভ করেছি, যেন বাসার সবাই একসাথে মিলেমিশে খেতে পারে। দেন পরদিন আমাদের প্রিপ্ল্যান অনুযায়ী সকাল সকাল রেডি হয়ে সারাদিন ঘোরাঘুরির উদ্দেশ্যে একটা চাঁদের গাড়ি ঠিক করে বের হয়ে পড়েছিলাম আমরা সবাই। লাইফে ফার্স্ট টাইম এরকম চাঁদের গাড়িতে চড়ার অভিজ্ঞতা হয়েছিল সেদিন। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো একটা সময় কেটেছিল সেই দিন। পুরোটা দিন খুবই এনজয় করেছিলাম সবাই মিলে। আর দুপুরে একটা জায়গায় দাওয়াত ছিল, অ্যাকচুয়ালি আমাদের একটা ভাগ্নির শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল। তো সেখানে আমাদের প্রথমবার যাওয়া উপলক্ষে টেবিল ভর্তি করে এত এত খাবারের আয়োজন করেছিল যে অনেকগুলো খাবার ঠিকমতো টাচও করা হয়নি। মাশাআল্লাহ সবগুলো খাবারই যা যা আমরা খেয়েছি প্রত্যেকটা খুবই টেস্টি হয়েছিল। ভরপুর খাওয়া দাওয়া শেষ করে আবারও ছান্দের গাড়িতে উঠে পড়েছে আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের টার্গেট হলো বাচ্চাদেরকে সাথে নিয়ে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র দেখতে যাব। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এখানে ঘুরতে আসার। সো যেহেতু কুরবান করতে এসেছি, তাই ফাইনালি এখানে আসার সুযোগটাও মিস করিনি। আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম ঈদের পর দিন এনিহাও বাসা থেকে খুব আর্লি বের হয়ে এরকম একটা গাড়ি ভাড়া করে এখানে ঘুরতে আসব। যেহেতু যাতায়াত ব্যবস্থা খুবই ফ্যান্টাস্টিক, তাই সেখানে পৌঁছাতে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি। দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তার দুপাশে মাছের প্রজেক্ট, লবণের মাঠ, সাথে স্নিগ্ধ সুন্দর গ্রাম্য পরিবেশ। আর এই সব কিছু উপভোগ করছিলাম চাঁদের গাড়ির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো মাথারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উত্তর ও দক্ষিণ পাশে দুটো গেট আছে। আমরা প্রথমে উত্তর দিকের গেটে একটু ঘোরাঘুরি করে দেন দক্ষিণ পাশের গেটটা দেখতে যাব। সো যাই হোক, দেখতেই পাচ্ছেন বাচ্চারা কি পরিমাণ খুশি, বুঝতেই পারছেন ওদের মুখের হাসি দেখে। এই বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের রাস্তাটা এতটাই ভালো করেছে যে এটা এখন সর্বসাধারণের জন্য একটা টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। গাড়ি নিয়ে সরাসরি আমরা বিদ্যুৎ কেন্দ্রের পশ্চিম দিকটাতে চলে এসেছি, যে পাশটা থেকে সরাসরি সাগর দেখা যায়। এখান থেকেই মূলত ভেসেলে করে কয়লা আনলে সেগুলো আনলোড করে বিদ্যুৎ কেন্দ্রে ইউজ করা হয়। আর এখানে ট্যুরিস্টদের জন্য বেশ কিছু বোট দেওয়া হয়েছে, যেন ট্যুরিস্টরা চতুর্দিকে ঘুরে একটু দেখতে পারে। আর এরপর কিন্তু যাওয়ার আর কোনো জায়গাই নেই। সো আমরা এখন
একেবারে বলতে গেলে বিদ্যুৎ কেন্দ্রের শেষ প্রান্তে এসেই দাঁড়িয়েছি, আর এখান থেকে চারপাশটা দেখার চেষ্টা করছিলাম। ঈদ উপলক্ষে এখানে অনেক টুরিস্ট ছিল সেই দিন। আমি ওই দিকটা আর ভিডিও করে নিই, যেহেতু টুরিস্ট বেশি ছিল। প্রত্যেকের প্রাইভেসির একটা বিষয় মাথা রেখে আসলে ভিডিও করতে হয়। সেজন্য এখানে যেহেতু পানির ডেপথ অনেক বেশি, তাই এই সাইডে আসলে খুব কেয়ারফুলি বাচ্চাদের হ্যান্ডেল করতে হবে, স্পেশালি যারা সুইমিং পারে না তাদের জন্য খুবই ডেঞ্জারাস এই জায়গাটা। তাই আমরা খুব বেশি একটা এখানে দাঁড়াইনি। এরপর আমরা চলে গিয়েছিলাম দক্ষিণ সাইডের যে মেইন গেটটা আছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের, সেই সাইডে। আমরা এখানে অল্প কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ প্রচুর টুরিস্ট ছিল। টুরিস্টদের জন্য একেবারেই দাঁড়ানোর কোনো স্পেসই ছিল না, অনেকটা এরকম। অল্প কয়েকটা ছবি তুলেছি, দেন আবার গাড়িতে ব্যাক করেছিলাম। আমরা যারা কক্সবাজার বা মহেশখালী থাকি, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মতো একটা সাকসেসফুল প্রজেক্ট আমাদের জন্য অনেক গর্বের বিষয়। যারা কক্সবাজার ঘুরতে আসেন, চাইলেই সময় বের করে এখানেও একটু ঘুরে যেতে পারেন। আজকে ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো লাগলে ব্লগটি বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে সবার সাথে নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।